অর্ডার 9 হলো অর্ডার 9টা মূলত হলো পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি। যে মামলার দুইটা পক্ষ থাকে, একটা বাদী আর একটা বিবাদী। এই বাদী যদি কোনো মামলায় উপস্থিত না থাকে, বাদীর অনুপস্থিতিতে কিন্তু মামলা খারিজ হয়ে যায়। আবার বিবাদীর অনুপস্থিতিতেও কি মামলা একতরফা হয়। বাদীর অনুপস্থিতিতে মামলা যদি খারিজ হয়, ক্ষতি কার হলো? বাদীর ক্ষতি হলো। তাহলে আমি যদি এখানে আসলাম, কোর্টে মামলা করলাম, আমি যদি উপস্থিত না থাকি, অবশ্যই মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত আমি হলাম। প্রতিকার কি? আমিই চাবো। আবার বিবাদীকে নোটিশ দেওয়ার পর বিবাদী যদি অনুপস্থিত থাকে, তার বিরুদ্ধে একতরফা ডিক্রি যাবে। তো জিতলো কে? বাদী জিতলো, বিবাদী হারলো। তাহলে ওই যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, সেই পক্ষই তো সবসময় প্রতিকার চায় বা সংক্ষুব্ধ হয়, সে আবার কি করে? আপিল করে। আচ্ছা, যদি মামলা একতরফা ডিগ্রি হয়, তাহলে আপিল হয় না মামলা খারিজ হলে আপিল হয়? বলেন তো দেখি। একতরফা ডিগ্রি আপনি আপিল করবেন, আর দুতরফা ডিগ্রি হলে আপিল হবে। আবার যদি মামলা খারিজ হয়, খারিজ আদেশের বিরুদ্ধে কি হয়? হ্যাঁ, আবার কি করে? খারিজ আদেশের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল, খারিজ আদেশের বিরুদ্ধে আমরা আপিল করি। খারিজ আদেশের বিরুদ্ধে কি আমরা আপিল করি। আচ্ছা, তাহলে এই যে উপস্থিতি অনুপস্থিতির কার্যক্রমের মধ্যে দিয়া এই অর্ডার 9টায় কি কি জিনিস এখানে আসে দেখেন। একে লেখেন বাদী এবং বিবাদীর উপস্থিতি, বাদী এবং বিবাদীর উপস্থিতি। 2 লেখেন খরচ প্রদানে ব্যর্থতার জন্য মোকদ্দমা খারিজ। 3 লেখেন উভয় পক্ষের অনুপস্থিতিতে মোকদ্দমা খারিজ। 4 লেখেন নতুন মোকদ্দমা আনয়ন বা পূর্বের মোকদ্দমা পুনর্বহাল। নতুন মোকদ্দমা আনয়ন বা পূর্বের মোকদ্দমা পুনর্বহাল। দিদি 5 লেখেন সমন গরহাজির ক্ষেত্রে মোকদ্দমা খারিজ। অনুপস্থিত থাকে, বাদী উপস্থিত এবং বিবাদী অনুপস্থিত থাকলে। অর্ডার 9-8 লেখেন, এই ভিডিও 8 লেখেন বিবাদী উপস্থিত এবং বাদী অনুপস্থিত থাকে। 7-9-8 বিবাদী উপস্থিত এবং বাদী অনুপস্থিত থাকে। বিধি 9-এ বাদীর ভুলের কারণে, বিধি 9-এর ক, 9-এর ক সরাসরি খারিজ রদ। 13 কত লেখেন একতরফা ডিগ্রি সরাসরি রদ। আমরা কি বলছি যে এই অর্ডারটা, আদেশটা খুব ইম্পর্টেন্ট আদেশ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই থাকে, এই পরীক্ষাও থাকে এবং রিটেন পরীক্ষা অথবা এমসিকিউ তো থাকে, রিটেনও থাকে, অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে, ভাইভাতেও বেঁধে প্রশ্ন জিজ্ঞেস করে। এই জন্য এইটা এখানে বলা আছে পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি। আমরা বলছি প্রথমেই যে একটা মামলার 2টা পক্ষ থাকে, একটা পক্ষ নাম হলো বাদী আর একটা পক্ষ নাম হলো বিবাদী। পক্ষগণ, বাদীকে, বাদী হলো ক্ষতিগ্রস্ত পক্ষ বা অধিকার বঞ্চিত ব্যক্তি। তার অধিকার বঞ্চিত ব্যক্তি বা প্রতিকার প্রার্থনা করে উপযুক্ত আদালতে যে মামলা দায়ের করে তিনি হলেন বাদী। বাদী একাধিক থাকতে পারে, আবার একাধিক বিবাদী থাকতে পারে। এখন এই যে বাদী এবং বিবাদী 2 পক্ষই কোর্টে আসে হাজির হবে, হাজির হইয়া তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করে। বিচারক 2 পক্ষের বক্তব্য শ্রবণ করিয়া উপযুক্ততা বিচার করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে উনি একটা রায় দিবেন। তাহলে সেটা কি হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল একজনের বক্তব্য শুনে আরেকজনের বিরুদ্ধে শাস্তি দেওয়া দিল, এটা ন্যায় বিচার হবে না। ন্যায় বিচার হবে বাদীর কথাও শুনতে হবে, বিবাদীর কথাও শুনতে হবে, এবং এইটার সাথে প্রমাণ সাপেক্ষে অর্থাৎ সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই 2 গুণ বিচার করতে হবে। কিন্তু কোনো বিচারক যদি একজনের কথা শুনে বিচার করে, তাহলে ন্যায় বিচার হবে না। এই জন্যই বলছে যে কোর্টের প্রথম কাজ হলো আর্জি দিবে বাদী, এবং বাদীর
এই আর্জির পরিপ্রেক্ষিতে বিবাদীকে একটা সমন জারি করতে হবে, অর্থাৎ জানাতে হবে। এবং সমনের অনেক বিস্তারিত কাহিনী আমরা গত ক্লাসগুলিতে বলছি। যে কোনোভাবে বিবাদীকে দিতে হবে। বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া কোনো বিচার যদি অনুষ্ঠিত হয়, সেই বিচারটা ন্যায় বিচার হবে না, এবং পরবর্তীতে এটা আপিলে যায় টিকবে না, এটা আপিলে যায় টিকবে না। এখানে এই কথাগুলি এখানে ব্যাখ্যা দিচ্ছে। এইটার মধ্যে 9 আদেশে 15টা বিধি আছে। বিধি কটা? টোটাল 15টা বিধি আছে। তো 15টা বিধি সবগুলো আমরা আলোচনা করছি না, ইম্পর্টেন্ট করে আলোচনা করছি। একই বলছি বাদী এবং বিবাদীর উপস্থিতি, বলছে বিবাদীর উপস্থিতি হতে হবে এবং জবাব দিতে সমনে নির্ধারিত দিনে পক্ষের আদালতে হাজির হতে হবে। দেখেন, বাদী এবং বিবাদীর উপস্থিতি কোর্টে বাধ্যতামূলক, এবং বাদীও আসতে হবে, বিবাদীও আসতে হবে। বিবাদী আসার জন্য সমন জারি করতে হবে, বাদী তো জানি মামলা, আর বিবাদীকে সমন জারি করে দিতে হবে যাতে বিবাদী উপস্থিত থাকে। বাদী বিবাদী উভয়ই উপস্থিত হবে। 2 হলো খরচ প্রদানের ব্যর্থতার জন্য মোকদ্দমা খারিজ। এইটা আমরা বাদী মামলাটা করে মামলাটার নোটিশ পাঠানোর জন্য একটা কস্ট দিতে হয়। আমরা যেটা করি বাস্তবে প্র্যাকটিক্যালি আপনারা কোর্টে গেলে দেখবেন, কোর্ট কিন্তু যদিও বলা আছে আপনার নাম ঠিকানা দিয়া কোর্টে ওরাই সব কিছু করার কথা, কিন্তু দেখবেন কিচ্ছু করবে না। ওদেরকে আপনারা নিজেরা খামের মধ্যে আপনার নাম ঠিকানা লিখবেন এবং প্রত্যেকটা কপি ফটোকপি কইরা এটার ভিতরে ঢুকায়া খালি শুধু আটাটা লাগাইবেন না, আর এটার মধ্যে স্ট্যাম্প সহ, অর্থাৎ কোর্ট ফি সহ স্ট্যাম্প সহ ওইখানে জমা দিয়ে আসবেন। তারপরেও দেখবেন গড়িমসি এটা পাঠামো কি পাঠাবো না, টাকা দেন, পাঠাইতে চাইছিল পাঠাই দিব না, টাকা দেন, এরকম গড়িমসি করে। এই জন্য বলছে যে প্রত্যেকটা যতজন বিবাদী থাকবে প্রত্যেকের একটা করে কপি এবং একটা নোটিশ, এবং এটার সাথে খামের সাথে কোর্ট ফি সহ আপনাকে ঠিকানা সহ লিখে এখানে জমা দেবেন। যদিও এটা কাজ সবগুলোই কোর্টের লোক নির্ধারিত আছে, কিন্তু এরা এই কাজটা করে না, বুঝতে পারো না? ওই খরচটা দিতে না পারলে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। বলছে আপনার কোর্ট ফি যদি না দেন, কোর্ট ফি বা ডাক মাসুল যদি প্রয়োজনীয় কোর্ট ফি ডাক মাসুল না দেন, তাহলে এটা ভাড়া করতে পারেন। কোর্ট ফি তো দিলাম, এই ডাক মাসুলটা ডাক মাসুলের সমন না গেলে পাঠাই দেওয়া যাবে, না পাঠালে আপনার ব্যর্থতা, এই খরচটা আপনি দিবেন। তাহলে বাদী বিবাদী উপস্থিত হবে 1-এ। 2-এ বলছে যদি খরচ প্রদানে ব্যর্থ হয় বা ডাক মাসুল যদি আপনি না দেন তাহলে মামলাটা খারিজ করে দেবে। আবার 3-এ বলছে বাদীও নাই বিবাদীও নেই। এখন কোনো মামলায় যদি বাদী না থাকে বিবাদী না থাকে তো কোর্ট কি করবে? মিয়া বিবি কেউ নাই, কাজের সব বিয়া করাইবো করে, হ্যাঁ? ছেলেও নয় মেয়েও না, অনার্থক খালি আমরা সবাই বসে রয়েছি, মিষ্টি পাবো, মিষ্টি খাওয়াবো। দেন কোনো জায়গায় যায় বরের সাথে লোক বল যায়, বরে নেই, বর পালা গেছে, এই বিয়াতে খাওয়ায় খাওয়ানো কেন? বনে নিয়ে আসে, আর বনে নিয়ে গেলেন আপনার যত্ন করে খাওয়াবো। বর গেছে কিন্তু কনে নেই, পালা গেছে, তো এগুলো তুই চিন্তাই বাসে না, খাওয়াবো। এরকম দেখছেন বর পালা যেতে, কনে পালা যেতে, কনে পালা যেতে বিয়ার মধ্যে কোনো মামলা যখন চলে, এই মামলা চলাকালীন অবস্থায় মামলার কোনো বিষয় মূল তথ্যগুলি প্রচার করা যাবে না। কিন্তু সাংবাদিকরা ক্রেডিট নেয় যে আমি এটা জেনে ফেলেছি, জেনে প্রচার করে দিচ্ছি। কেন প্রচার করবে? এটা প্রচার করার দরকার নাই, জনসাধারণ তো বিভ্রান্ত হবে। স্টেটমেন্টটা হুবহু চলে আসছে, সে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলছে। আচ্ছা যাও শুনেন, যে কোনো মানুষ অন্যায় করুক, অপরাধ করুক, এই অপরাধের ফল কিন্তু থাকে কোনো সময় করতেই। আমরা যে যাই বলি না কেন, আমরা যদি সৃষ্টিকর্তাকে, আমরা ক্যামেরা তো ফিট করা আছে ওইখান থেকে, আপনি মনে করেন এনে কেউ দেখে নাই, রোজা রাইকে পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়াল আছে, দেখে নাই কেউ, ক্যামেরা ফিট করা আছে, দেখা দিয়েছে দেখো পানি নিচ্ছে, পানি গেছিলাম, রোজা তো ভেঙে গেছে, মানুষ কি বলছো রোজা রাখছো,
এটা হবে না। আমরা যে যত কথাই বলি, যে অন্যায় করি, এখন এটার প্রমাণ হলো মানুষকে ওই জ্ঞান দিয়ে দিছে যে মানুষ এখন স্যাটেলাইট দিয়া সব ছবি তুলে হচ্ছে। এখন একটা মানুষ যদি স্যাটেলাইট দিয়ে ছবি তুলতে পারে, সৃষ্টিকর্তা সে কি না করতে পারে? এই জ্ঞানটা তো ওইখান থেকে আসছে, সে কত জ্ঞানী। সুতরাং ওইটা পার পাওয়া যাবে না। অন্যায় করলে অন্যায়ের ফল পাওয়াই যাবে। আর যদি অন্যায় না করে থাকে, এখানে দিলেও উপরে জায়গা এটা বাতিল হয়ে যাবে, সে কোনো না কোনো ভাবে বেঁচে যাবে। যাই হোক, তাহলে আমরা বলছি একই হলো বাদী বিবাদীর উপস্থিতি, দুই হলো খরচ প্রদানে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ, তিনি আবার বলছি উভয় পক্ষের উপস্থিতিতে মামলা হবে। বাদীও নাই, বিবাদীও নাই, এই ক্ষেত্রে মোকদ্দমা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার বলা আছে যে যদি বাদী বিবাদীর অনুপস্থিতিতে মামলা খারিজ হয়, বাদী বিবাদীর অনুপস্থিতিতে মামলা যদি খারিজ হয়, যে চাইলে আবার হচ্ছে নতুন করে মামলা করা যাবে। যদি বাদীও নাই, বিবাদীও নাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নতুন মোকদ্দমা বা পূর্বের মোকদ্দমা পুনর্বহালের জন্য করা যাবে। তামাদি আইন দ্বারা যদি আমরা বলছি, তামাদি আইন 1908-এর 163 ধারার বিধান সাপেক্ষে খারিজ আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে খারিজ আদেশ অগ্রহীতের জন্য আবেদন করা যাবে। তাহলে 1-2 মানে যেটা বলছে বাদী বিবাদী উপস্থিত থাকবে, 3 বলছে উভয়ের উপস্থিতি, এই ক্ষেত্রে কিন্তু চাইলে আমরা এটা পুনর্জীবিত করতে পারবো। আচ্ছা, 5 হলো সমন গড় হাজির ক্ষেত্রে মোকদ্দমা খারিজ। সমন গড় হাজির ক্ষেত্রে মোকদ্দমা খারিজ বলতে, সমন যদি পাঠাইলাম, সে হাজির হয় নাই, বলতে সমন জারি না হয়ে ফেরত আসলে জারিকারক কর্তৃক আদালত সমন গড় হাজির প্রতিবেদন দাখিল করলে 3 মাসের মধ্যে নতুন সমনের জন্য আবেদন ব্যর্থ হলে, যদি আদালত এই মর্মে সন্তুষ্ট না হতে পারে যে যথেষ্ট চেষ্টা সত্ত্বেও উভয় সময়ের মধ্যে বিবাদী বাসস্থান খুঁজে পাওয়া যায় নাই, বিবাদী সমন এড়িয়ে চলছে, অথবা আদালত সময় বৃদ্ধির জন্য উপযুক্ত কারণ আছে, তাহলে আদালত মোকদ্দমা খারিজ করে দিতে পারে। আচ্ছা, এখানে যে কথাটা বলছে আছে, সমন গড় হাজির ক্ষেত্রে মোকদ্দমা খারিজ মানে সমনটা জারি, এই আপনারটা কি গড় হাজির না গড় জারি? হ্যাঁ, গড়জারি বলতে সমন জারি না হয়ে ফেরত আসলে, অনেক সময় অ্যাকনোলেজমেন্ট চিঠির মাধ্যমে আমরা সমনটা জারি করি। সমন জারি করার পদ্ধতি কি? একটা হলো সাধারণ পদ্ধতি, একটা বিশেষ পদ্ধতি। সাধারণ পদ্ধতির মধ্যে কটা আছে? একটা হলো হাতে হাতে, আর একটা হলো অ্যাকনোলেজমেন্ট চিঠি। তো আমরা বলছি অ্যাকনোলেজমেন্ট চিঠির বিষয়টা কত সালে আসছে? ওই দিন আমি যে আমার দুলাভাই করছিল 1983 সালে এই বিষয়টা। 83 সালের আগে কিন্তু অ্যাকনোলেজমেন্ট চিঠি ছিল না। ধরো একটা চিঠি, এই চিঠির পিছনের দিকে দেখবেন যে একটা টিকিট লাগানো থাকে, একটা ওই চিঠির মধ্যে হলুদ ইয়াও মানে কি কালার, এটা অনেক সময় সবুজ টবুজ কালারের মতন থাকে, এটার মধ্যে নাম ঠিকানা দেওয়া থাকে। আপনি চিঠিটা ও রিসিভ করে রাখবে, এখানে সাইন দিতে, এইটা আবার ফেরত আসবে। তো বোঝা গেল যে চিঠিটা রিসিভ হয়েছে, এটা যখন এই টিকিটটা যখন চলে আসলো, কোর্ট যদি পাঠায়, কোর্টের কাছে এটা জমা হয়ে গেল, তো কোর্ট এটা ফাইলে রেখে দেয়। তো পরবর্তীতে আপনি যদি বলেন যে আমি চিঠি পাইনি, তাহলে এটা কি প্রমাণ যে আপনি চিঠি পাইছেন, স্বাক্ষর করে রাখছেন, এটা প্রমাণ হলো এটা। তাহলে যদি চিঠি দেওয়া হয়েছে কিন্তু এই চিঠি ফেরত আসে, ফেরত তার মানে কি অ্যাকনোলেজমেন্ট সহ ফেরত আসে, তার মানে রিসিভ হয় নাই। তো এমনিভাবে যদি চিঠি দেওয়ার পর সে রিসিভ না করে, সঠিক ঠিকানা না উনি লেখা দেয়, কেন ফেরত আসলো, অনেকে খুঁজে পাওয়া যায় না, ঠিকানা নাই, ও এখানে থাকে না, এরকম লেখা ফেরত দিয়েছে। তো বলা হয়েছে যদি 3 মাসের এটা ফেরত আসার পর পরবর্তী প্রসিডিউর 3 মাসের মধ্যে আবার করতে হবে, আবার পাঠাইতে হবে। যদি কোনো কারণে এইটা দ্বিতীয় প্রসিডিউর ব্যর্থ হয়, তাহলে ধরে নিতে হবে এটা জারি হয় নাই, এবং জারি বা কোনো ব্যক্তি এড়াইয়া গেছে, মানে তার ঠিকানা চেঞ্জ করে এখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা এড়া চলছে। এই ক্ষেত্রে আদালত মোকদ্দমাটা কি করবে, যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কি করবো, ওই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে তো বিচার করা যাবে না, তাহলে এটা ব্যর্থ থাকা। জারি ব্যর্থতা হলো বাদীকে যে কোনোভাবে সঠিক ঠিকানা দিতে হবে এবং তার কাছে সমনটা পাঠাইতে হবে।
এবং সেই কোর্টে আসা একটা জবাব দিতে হবে। যদি ব্যর্থ হয় এই জন্য মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আচ্ছা, বলছে সমন গড় জারির ক্ষেত্রে মোকদ্দমা খারিজ হলে বাদী আমাদের 1908 বিধান সাপেক্ষে নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে। যদি সমন গড় জারির জন্য যদি খারিজ হয়, বাদী কি করতে পারবে, একটা নতুন করে মামলা করতে পারবে। আচ্ছা, 6 হলো বাদীর উপস্থিতি বা বিবাদীর অনুপস্থিতি থাকলে। এখানে বাদী যে উপস্থিত, বিবাদী নাই, তাহলে কি হবে, একতরফা হবে। বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, সমন আমি সঠিকভাবে পাঠাইছি কিন্তু আসে নাই, তাহলে কি হবে, একতরফা ডিগ্রি হবে। সঠিকভাবে জারি হয় নাই, তাহলে কি হবে, তাহলে দ্বিতীয় সমন প্রেরণ করতে হবে। আর যদি সমন জারি হয়েছে তো নির্ধারিত সময়ের মধ্যে না, একটু সময় এদিক সেদিক হয়েছে, তাহলে কি হবে, তাহলে কোর্ট ইচ্ছা করলে যদি নির্ধারিত সময়ের মধ্যে না হয় এটাকে মুলতবি করতে পারে, অথবা পরবর্তী নোটিশে শুনানির জন্য এটা স্থগিত রাখতে পারে। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হলো সঠিক সময় আমি পাঠাইছি, সে আসে না, তাহলে একতরফা হবে। আবার বলছে যে সঠিকভাবে জারি হয় নাই, যেভাবে যে পদ্ধতিতে জারি হওয়ার কথা সেভাবে জারি হয় নাই, তাহলে দ্বিতীয়বার আবার সমন জারি করতে হবে। আবার বলছে সমন জারি হয়েছে তবে নির্ধারিত সময়ের মধ্যে হয়নি। নির্ধারিত সময় বলতে আমরা ওই অর্ডার 5-এ পড়ছিলাম 5 কার্য দিবসের মধ্যে করতে হবে, 30 দিনের মধ্যে করতে হবে, এই সময়ের মধ্যে করে নাই, তাহলে কি হবে, তাহলে কোর্ট কি করতে হবে, মামলাটা স্টপ রাখতে পারে, অথবা পরবর্তী নির্দেশনা দিতে পারে যে ঠিক আছে সমন জারি হবে, তারপরে আমরা মামলাটা কার্যকর করব। এটা হলো অর্ডার 6-এর কাহিনী। তাহলে এক কথায় 6-এ হলো অর্ডার 8, 9, রুল 6। রুল 6-এ বলছে এক বাদীর বিবাদীর অনুপস্থিতি মামলা একতরফা ডিগ্রি হয় যদি উপযুক্তভাবে সঠিকভাবে আমরা পাঠাই এবং সে যদি না আসে, তাহলে কি তার অনুপস্থিতিতে একতরফা ডিগ্রি হবে। 8-এ বলছে বিবাদী উপস্থিত এবং বাদী অনুপস্থিত থাকে, তাহলে কি হবে, মামলা খারিজ হয়ে যাবে। বাদী ঠিক মতনে আসে, বিবাদী ঠিক মতনে আসে, বাদী আসে না, তাহলে কি মামলাটা অবশ্যই খারিজ হয়ে যাবে। বাদীর দরকার নেই, বাদীর যদি দরকার থাকতো সে নিয়মিত হাজিরা দিত। এটা আংশিকভাবে হইতে পারে, আবার সম্পূর্ণভাবে মামলাটা খারিজ করে দিতে পারে। আচ্ছা, 9 হলো বাদীর ভুলের কারণে তার বিরুদ্ধে ডিগ্রি হল। বাদী অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল করে মানে কি, ধরেন 2 দিন আসে, 3 দিন আসে না, তো কোর্ট কি করে, একটা ডিগ্রি দিয়ে দেয়। ধরেন এমন একটা মামলা, যে মামলাটা বাদী থাকা অবস্থিত কিন্তু বিবাদীর খুব জরুরি প্রয়োজন। আমরা যদি এইভাবে বলি, একটা কোম্পানির মামলা, কোম্পানি বলতে একটা কারখানার মামলা, কারখানায় অনেক শ্রমিক আছে, আর মালিক মামলা করছে শ্রমিকদের বিরুদ্ধে। এখন শ্রমিকরা রেগুলার কোর্টে আসে, মালিক মাঝে মাঝে আসে, এদিক দিয়ে মালিক না আসার কারণে যে শ্রমিকদের বেতন অনেক সময় কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মামলা চলতেছে, কার্যক্রম স্থগিত। তো এই ক্ষেত্রে বাদী যদি না আসে, কোনো কারণে দেখা গেল কোর্ট একটা অর্ডার দেওয়া যাবে না, এটা এনে একটা ওই বাদীর অনুপস্থিতিতে, মালিকের অনুপস্থিতিতে একটা রিসিভার নিয়োগ দিয়ে দিল। রিসিভার নিয়োগ দিয়ে কারখানা পরিচালিত হবে। এটা দিতে পারে কোন ক্ষেত্রে, যদি মালিক না আসে, বাদী না আসে, রিসিভার অর্ডার দিয়ে দিল, তাহলে তার পক্ষে চলে গেল, শ্রমিকদের পক্ষে চলে গেল। এই ক্ষেত্রে কি মামলাটা অনেকটা খারিজের পর্যায়ে চলে গেল, মালিকের আর যোগ্যতা থাকে না। তো বলছে বাদীর ভুলের কারণে তার বিরুদ্ধে ডিগ্রি হল, তখন কি করবেন, বলছে যদি কখন ডিগ্রি হইতে পারে, যখন বাদী নিয়মিত না আসে, তখন বাদীর বিরুদ্ধে একটা ডিগ্রি হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপিল করা যাবে কি, এটা তো একটা আদেশ, এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল হবে না। আদেশের বিরুদ্ধে কি হয়, এই আদেশের বিরুদ্ধে হবে রিভিশন। আদেশের বিরুদ্ধে কি হয়, রিভিশন। আচ্ছা, 9 কত হলো সরাসরি খারিজ রদ। এখন বলছে যে বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে সন্তুষ্ট করার সুযোগ বাদী পক্ষকে না দিয়ে আদালত
খারিজ আদেশ রদ রহিতের আবেদন নিষ্পত্তি করতে পারেন। এক্ষেত্রে আদালত বাদীর প্রতি অনধিক 1000 টাকার ক্ষতিপূরণ বিবাদীকে প্রদান নির্দেশ দিতে পারেন। বলছে অনেক সময় বিলম্ব বা বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে সন্তুষ্ট করার সুযোগ না দিয়ে বাদী পক্ষকে না দিয়ে আদালত খারিজ করে দিলাম। যে কোনো অর্ডার আদেশ নির্দেশনা দেয় একটা অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। যে পক্ষই বাদীও অনেক সময় ভুল করতে পারে, বিবাদীও অনেক সময় ভুল করতে পারে। তো এখন অনেক ক্ষেত্রে কি আদালত যদি দেখে যে বাদীর অনেক ভুল আছে, এটা সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই অনেক সময় কি সরাসরি মামলা খারিজ করে দিতে পারে নয়ের কথা। এতে কি হবে, কোর্ট মনে করলো এই যে বাদী মামলাটা বিলম্ব করতেছে অথবা মামলাটা সুযোগ নষ্ট করতেছে, এই মানে অন্যান্য সুযোগ সুবিধা নষ্ট করতেছে, এই ক্ষেত্রে অনেক সময় কি করে তারা কষ্ট দেওয়া দিতে পারে, 1000 টাকা কষ্ট দেওয়া মামলাটা সরাসরি খারিজ করে দিতে পারে বা খারিজের আদেশ নির্দেশ দিতে পারে। এক্ষেত্রে আবার বলছে আদেশ 9 বিধি 8 অধীন খারিজ আদেশের ক্ষেত্রে আদেশদারের 30 দিনের মধ্যে রদ রহিতের আবেদন এফিডেভিট সহ দাখিল করলে অত্র বিধি প্রযোজ্য হবে, অন্যথায় এই বিধির আওতায় পড়বে না। তো এখানে এই সরাসরি খারিজ করতে হলে কোনো পক্ষ যদি এফিডেভিট দিয়ে বলে যে এইটা মামলাটা খারিজ করেন, মানে সে বাদী আসবে না, বাদীর ভুল আছে, এফিডেভিট দিয়ে বলে, তো এই ক্ষেত্রে চলবে। আর অন্যান্য ক্ষেত্রে সরাসরি খারিজ করবে না। কোনো ব্যক্তি যদি এফিডেভিট দিয়ে বলে তাহলে এফিডেভিট মানে অন্যতম একটা প্রমাণ। আচ্ছা, তারপরে 13টি হলো একতরফা ডিগ্রি রদ। আমরা আগেই বলছি যে যদি বাদীর অনুপস্থিতিতে বিবাদের অনুপস্থিতিকে একতরফা ডিগ্রি হয়, এই কথাটাকে এটার আরেকটা প্রতিশব্দ আছে, আমরা বলি সানি মুকদ্দমা। নাম শুনছেন না? সানি মুকদ্দমা। সানি মুকদ্দমা বলতে আমরা যদি এভাবে উদাহরণটা দিই বোঝানোর জন্য, অনেক সময় দেখবেন একটু বয়স হয়ে গেলে মানুষ চোখে কম দেখে, বয়স হয়ে গেলে কি কম দেখে, আবার অল্প বয়সে অনেকেই কম দেখে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে আপনার চোখের মধ্যে ছানি পড়ছে, মানে একটা পর্দা পড়ছে, আচ্ছাদন পড়ছে। তো এই পর্দাটা পড়লে স্বাভাবিকভাবে দেখা যায় না, একটু কম দেখা যায় বা আফসা আফসা দেখা যায়, তখন এটা আর চশমায় কাজ হয় না। তখন কি করতে হয়, এই পর্দাটা কেটে দিতে হয়। তাহলে পর্দা যদি কাইটা আবার আগের অবস্থায় এটা ফিরে আসে। এখন মামলার ক্ষেত্রেও কিন্তু দেখা গেল বিবাদীর অনুপস্থিতিতে মামলাটা খারিজ হয়ে গেছে, বিবাদীর অনুপস্থিতিতে মামলাটা খারিজ হয়ে, বিবাদী ঠিক মতন আসে না, এই জন্য একতরফা ডিগ্রি গেছে। তো একতরফা ডিগ্রি রদ করার জন্য বিবাদীর কতদিন পরে মনে হলো যে না আমার যখন ডিগ্রি হয়ে গেছে তখন আবার কোর্টে আসে দরখাস্ত করলো, বললো যে আমার এই কারণে একটা লিমিটেশন আইনের 5 ধারায় একটা দরখাস্ত দিবে। প্রথম আমাদের আইনের 5 ধারায় একটা দরখাস্ত দিবে যে আমি এই কারণে আমি কোর্টে সময় মতো আসতে পারিনি। তো 5 ধারার কথা মনে আছে আপনাদের? 5 ধারাতে কি কি বিষয় আছে? লিমিটেশন অ্যাক্টের 5 ধারায়, হ্যাঁ, বিলম্ব মওকুফ। বিলম্ব মওকুফের মধ্যে কি কি জিনিস, কি কি কারণ দেখাইলে বিলম্ব মওকুফ করে? হ্যাঁ, অসুস্থ, হ্যাঁ, তাহলে অসুস্থ, অন্তরীণ, বিদেশ ভ্রমণ, ভুল আদালতে মামলা, কৌশলের বোন, আইনের অজ্ঞতা, এই সকল কারণ দেখা দরখাস্ত করে আমি সময়টা যাপন করছি, এই কারণে আমি বিদেশে গেছিলাম, আমি তদবির করতে পারিনি। দেখা সে কি করবে, আগে দরখাস্ত করবে এবং কোর্টকে অ্যাকসেপ্ট করবে, তারপরে সে চাইবো যে আমার মামলাটা পুনর্জীবিত করে, পুনর্জীবিত করলে আগের অবস্থায় ফিরে আসবে। তো অর্ডার 9 রুল 30 হলো মামলা একতরফা ডিগ্রি রদ করুন। আচ্ছা, এখানে বলছে তাহলে এই একতরফা ডিগ্রি রদ হলো কত দ্বারা? অর্ডার 9 রুল 30। আচ্ছা, আবার বলছে বিধি 13 ক একতরফা ডিগ্রি সরাসরি রদ করুন। বিলম্ব এড়ানো, ওই যে ওই 9 ক মতন আর কি, বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে সন্তুষ্ট করার সুযোগ বিবাদী পক্ষকে না দিয়ে আদালত একতরফা ডিগ্রি রদ রহিতের আবেদন নিষ্পত্তি করতে পারেন। এক্ষেত্রে আদালত বিবাদীর প্রতি অনধিক
3,000 টাকা ক্ষতিপূরণ বাদীকে প্রদানের নির্দেশ দিতে পারবেন। বাদীকে বললো যে তুমি 3,000 টাকা দিয়ে দাও, ক্ষতিপূরণ দাও, আর তোমার মামলাটা খারিজ হয়ে যাবে, এটা আর চলবে না, সরাসরি খারিজ করে দিতে পারে। এখানেও আবার ওই যে আগে বলছিল যে এফিডেভিট করে যদি কোনো পক্ষ এই কথাটা বলতে হবে, এফিডেভিট করে যদি না বলে এটার কার্যকারিতা থাকবে না। এই তাহলে দেখেন আমরা কি পড়লাম আজকে, কোন কোন ধারাগুলি পড়লাম একটু ব্রাউজিং করি। সানি মোকদ্দমাটা কি আছে? সানি মোকদ্দমাটা হলো যে যখন চোখের মধ্যে সানি পড়ে যায়, অর্থাৎ মামলাটা আচ্ছাদনে পড়ে যায় কোনো ভুল ত্রুটির কারণে, আপনার অনুপস্থিতির কারণে মামলা খেয়ে গেল, একতরফা হয়ে গেল, একতরফা ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ আপনি বিবাদী বাদীর পক্ষে মামলা চলে গেল। আপনি মনে করলেন যে না আমি মামলাটা আবার পুনর্জীবিত করতে চাই, তাহলে পুনর্জীবিত করতে হলে আপনি কোর্টে যে একটা কারণ দেখাইতে দিব না। কারণ প্রথম কারণ কি করবেন, অর্ডার 5 লিমিটেশন অ্যাক্টের 5 ধারা একটা দরখাস্ত করবেন কোর্ট, যে আমি এই সময়ের মধ্যে অসুস্থ ছিলাম, অন্তরীণ ছিলাম, বিদেশে ছিলাম, ভুল আদালতে মামলা হয়েছে, কৌশলের ভুল করছে, কৌশলের ভুলটা আপনার করতে হবে না, কৌশলী নিজেও যায় বলে স্যার এটা আমি ভুল করছি, কী করবো, আমার জন্য কি উনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে দেন, এটা একটা এক্সকিউজ, আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, তারা মাফ করে দেন, মাফ করে ওই পার্টির পক্ষে দেন। তো কোর্ট যদি সন্তুষ্ট হয় তাহলে এটা কি করবে, আপনি এটা দরখাস্ত গ্রহণ করবেন, গ্রহণ করে মামলাটা একতরফা ডিগ্রি রদ করে আপনার মামলাটা পুনর্জীবিত যে অবস্থায় আছে সেখানে আবার শুরু হবে। বুঝতে পারছেন? এই এখন আমরা পড়লাম হলো দুইটা আদেশ, একটা অর্ডার 8 আর হলো অর্ডার 9। অর্ডার 8 এ কয়টা বিধি আছে? এটাতে আছে 10টা না, আর এটাতে কয়টা আছে? 15টা। তো 25টার মধ্যে আমরা পড়লাম কয়টা? আচ্ছা কি কি পড়লাম? অর্ডার 8 রুল 1 না, লিখিত জবাব। অর্ডার 8 রুল লিখিত জবাবে সকল আপত্তি কত দেন? 2 এর। 2 আচ্ছা অর্ডার 8 রুল 3। আচ্ছা অর্ডার 8 রুল 5 না, স্পষ্ট অস্বীকৃত আর সেটা অর্ডার 8 রুল 6। সেটা আমরা এই অর্ডার আবার বলেন, অর্ডার 8 এ কি করছি? লিখিত জবাব লিখিত জবাব। অর্ডার 8 টু লিখিত জবাবের আপত্তি উত্থাপন, 3 এ স্বীকৃতি আর সুস্পষ্ট স্বীকৃতি, আর এটা হলো সেটল। তাহলে এটা হচ্ছে লিখিত আর লিখিত অর্থ সরল স্বীকৃতি অস্বীকৃতি 9 এর 1 এ পড়লাম কি? উপস্থিতি। 9 এর 1 খরচ প্রদানে ব্যর্থতার জন্য মোকদ্দমা 9 এর 3 উভয় পক্ষের উপস্থিতিতে মোকদ্দমা খারিজ। আর হলো পুনর্জীবন না, নতুন করে মামলা উত্থাপন। চাইলে হচ্ছে আচ্ছা 9 এর 5 এ 9 এর 6 এই যে বাদী উপস্থিতি বিবাদী অনুপস্থিত থাকে, বাদী উপস্থিত এবং বিবাদী অনুপস্থিত থাকে। 9 এর 6 এর পরে কি? 9 এর 9 না, এই বিবাদী উপস্থিত, নয়া? বাদী উপস্থিত 9 আর 9 এর এ, বাদী বিবাদের কারণে তারপরে কি আছে? 9 এর 13 বিবাদী বিরুদ্ধে একতরফা যুক্তি, 9 এর 13 এ, এই তো। আচ্ছা দেখি কে কি বলতে পারেন। এই যে এই শেষে 9 আর 13 9 9 আর 13 9 এর পর 9 আর 13 এই জিনিসটা একটু আমি সরাসরি খারিজ রদ আর হচ্ছে